হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার আজকে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা আজকের একটু অন্যরকম। ওকে, যেটা থাম্বনেল থেকে বোঝাই গেছে, আমি ট্যাক্স কীভাবে পেমেন্ট করেছি বা কতটা করেছি সেটার ব্যাপারে একটু কথা বলবো। তো মোটামুটি আমরা একটু মার্কেট দেখে নিতে চাই, যেহেতু কালকে মার্কেট আবার খুলে যাবে। তো আজকে মার্কেট বন্ধ ছিল ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করি ভালোই কেটেছে, এবং আমাদের কাছে বাঙালির কাছে এই যে ইন্ডিপেন্ডেন্স ডেটা ছিল, এটা খুবই মানে চিরস্মরণীয় হয়ে থাকবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিপেন্ডেন্স ডে, মানে অনেকটাই আলাদা বাকি ইন্ডিপেন্ডেন্স ডেগুলোর থেকে, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য। সেটা আমরা সবাই জানি, সেটা নিয়ে বিশেষ কিছু কথা এখানে বলার নয়, যেহেতু চ্যানেলটা আমাদের পুরোপুরি মার্কেট রিলেটেড। তো যদিও মার্কেট রিলেটেড, মার্কেটের ব্যাপারে কথা তো বলবোই, তবে একটু ট্যাক্সের ব্যাপারেও এখানে কথা বলে নেব। তো মার্কেটের ব্যাপারে বলতে গেলে, আমি যদি কালকের ভিডিওতে আপনি যান, তাহলে কিন্তু এখানে এই সস্তা স্টকটি আবার কিনলাম। এখানে কিন্তু প্রথম কিছুটা সময় ধরে আমি মার্কেট কতটা স্ট্রং আছে সেই ব্যাপারে আলোচনা করেছি। তো মার্কেটে মোটামুটি যদি আমরা চার্ট দেখি, তাহলে দেখতে পাবো যে চার্টটা একটু অন্যরকম। তবে 5 ডেতে আমি দেখব এরকম একটা জায়গা, মোটামুটি এইটা একদিনের ধরা যেতে পারে, এরকম একটা জায়গা মার্কেটটা ক্লোজিং দিয়েছে, যেটা অনেকটা স্টেবল এসে ক্লোজিং দিয়েছে, কিন্তু এটা অনেকটা কিন্তু সাপোর্টের নিচে। ঠিক আছে, সেটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আমরা কালকে দেখেছিলাম যে ব্যাঙ্ক নিফটিও খুব একটা কিন্তু স্ট্রং নয়। এবার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কালকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোরই কিন্তু এক্সপায়ারি ছিল। তো সে কারণে এক্সপায়ারির পজিশনিংয়ের উপরে ডিপেন্ড করেও কিন্তু মার্কেট মুভমেন্ট করে বা মুভমেন্ট নাও করতে পারে। তো যেহেতু এক্সপায়ারি ছিল, ওটা মানে খুব একটা সিরিয়াসলি নেব না আমি, যে ধরনের ক্লোজিং দিয়েছে কাল। তবে ওয়ার্ল্ডের মার্কেট আমরা দেখেছিলাম কালকে যে বেশ খানিকটাই পজিটিভ ছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাক কালকে ফ্রাইডেতে কিছুটা ওপরে খুলতে পারে কি না। ওকে, তো সেটা আমাদের সবাই অপেক্ষা করছি। তো বাকি যেটা আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো, সেটা হচ্ছে আইটিআর প্রসঙ্গে। আমার গুগল খোলা আছে, এখানে জাস্ট আইটিআর যে ওয়েবসাইট, ওখানে দিলে কিন্তু এখানে জাস্ট আইটিআর দিলেই চলে আসে incometax.gov.in। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট, যেটা হচ্ছে মানে একমাত্র ওয়েবসাইট যেখানে আমি ট্যাক্স রিলেটেড সব কিছু জিনিসগুলো, আপনি ট্যাক্স ফাইল করুন বা যাই করুন, এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে সবসময় কিছু না কিছু নোটিশ আসতে আছে, এখানে এত ধরনের জিনিসপত্র আছে, সেখানে মানে এটা হচ্ছে সবথেকে বিশ্বস্ত ওয়েবসাইট, যেটা আমি ট্যাক্স রিলেটেড কোনো ধরনের কিছু তথ্য এনকোয়ারি করার জন্য। ওকে, তো এখানে আমি লগ ইন করবো এবং আমার অ্যাকাউন্টটা খুলে নেব। তো লগ ইন করলে এই জায়গাতে দিতে হবে ইউজার আইডি। এখানে আপনি প্যান, আধার বা আধার ইউজার আইডি, প্যান আধার দিয়েই আপনি করতে পারেন। আমি জেনারেলি প্যান দিয়ে করি, তো আমি প্যানটা এবার দিয়ে দেবো। ওকে, তারপরে কন্টিনিউ, এবং এখানে একটা কনফার্ম করতে হয়, তো তারপরে দিতে হবে পাসওয়ার্ড। আর করে নিলাম লগ ইন। ওকে, লগ ইন হিয়ার টু কন্টিনিউ। ওকে ফাইন, নো প্রবলেম। তো এটা হয়ে গেছে। এরকম একটা ইন্টারফেস দেখা যায় যদি আপনি আইটিআরের ওয়েবসাইটে লগ ইন করেন। আপনার যদি লগ ইন থাকে অলরেডি, তাহলে আপনি লগ ইন করলে, যদি আপনার লগ ইন থাকে তাহলে আপনি লগ ইন করেছেন অবশ্যই, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি একটা সাইন আপ করে নিতে পারেন। তাতে আপনার একটা এরকম একটা ওয়েবসাইট মানে খুলে যাবে আপনার একটা অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্ট থেকে আপনি যদি ট্যাক্স পে করতে হয় আপনাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনি নিজেও ট্যাক্স পে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে যেটা ইন্টারফেস খুললেই, মানে সাইন ইন করলেই দেখা যাবে। এখানে ড্যাশবোর্ডে ক্লিক আছে মনে হচ্ছে, কিন্তু আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু একটা অন্য পেজ আসবে। ফর এক্সাম্পল, আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার কাছে এই ধরনের একটা পেজ এলো। ওকে, আপনি ভিউ আইটিআর স্ট্যাটাসও দেখতে পারেন এই জায়গাটা থেকে। তো আমি ক্লিক করছি ভিউ আইটিআর স্ট্যাটাসে, সেখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সব কিছু দেখাবে যে ফাইল সাকসেসফুলি, কারণ আমি ইনকাম ট্যাক্স এবারে সাকসেসফুলি করে দিয়েছি ফাইল। আর এখানে রিটার্ন ফাইলড অন 31শে জুলাই, আমি লাস্ট দিনই করেছিলাম, এবং রিটার্ন ভেরিফাইড অন 31শে জুলাই। ভেরিফাইও করতে হয়, রিটার্ন ভেরিফিকেশান বলে একটা টপিক আছে, যারা রিটার্ন ফাইল করেন তারা অবশ্যই জানেন। ওকে, রিটার্ন প্রসেসড অন, এগুলো পেন্ডিং। আর আমার কাছে কোনো রিফান্ড ছিল না, বরং উল্টে আমাকে ট্যাক্স দিতে হয়েছে। কতটা ট্যাক্স সেটা আমি বলছি একটু পরে। তো এটা হচ্ছে, এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনার ট্যাক্স মানে ফাইল করা হয়েছে কিনা সাকসেসফুলি। তো মেন যেটা পয়েন্ট, সেটা কিন্তু যে ডিটেলসটা পাওয়া যায়, সেই যে ডিটেলসটা কিন্তু পাওয়া যায় এই এআইএস বলে যে ট্যাব, এই ট্যাবটা থেকে। তো এআইএস ট্যাবে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে, সেখানে আপনাকে
প্রসিড ক্লিক করতে হবে। ওকে, এখানে কিছু ইম্পর্ট্যান্ট থাকে না, প্রসিড ক্লিক করতে হবে। প্রসিড ক্লিক করলে এটা কিন্তু আবার একটা অন্য ট্যাবে গিয়ে খুলে যাবে। এখানে আমার ডিটেলস থাকবে, ওকে, যেমন এখানে আমার ডিটেলস আছে। তো এরপরে ইনস্ট্রাকশানে এই ধরনের একটা পেজ আসবে। এই পেজে সেরকম কিছু নেই। ওকে, আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই AIS, এই জায়গাটাতে, ঠিক আছে। তো AIS-এ ক্লিক করলে এখানে এগেন আমার ডিটেলস আসবে। আর বাকি এখানে ফিনান্সিয়াল ইয়ার যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু 24-25 ফিনান্সিয়াল ইয়ারটা আমাদের ক্ষেত্রে নয়, যেটা এখন মানে আগে যেটা পে করা হয়েছে। কারণ ফিনান্সিয়াল ইয়ার 24-25-এর ট্যাক্স আপনি পে করবেন 26 এপ্রিল থেকে শুরু হবে, ঠিক আছে। তো আমি মানে এখন যেটা পেমেন্ট করেছি আমরা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24-এর। ওকে, এবার এখানে 23-24 করার পরে আপনি যদি ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু পুরো ডিটেলস আপনার চলে আসবে। এখানে পার্সোনাল ডিটেলস অ্যাকাউন্টের, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কী ধরনের কি আপনার ইনকাম হয়েছে আপনার প্যান কার্ডের এগেনস্টে, সেটা কিন্তু দেখা যাবে এই জায়গা থেকে। ওকে, এখানে এগুলো হচ্ছে ক্লিকেবল, ঠিক আছে। এগুলো একটা একটা ক্লিক করলে যেমন দেখাচ্ছি ক্লিকেবল, তো এগুলো একটা একটা ক্লিক করলে আপনি এর ডিটেলসও পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমাদের স্যালারি বা ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক রিসিভড ফ্রম লাইফ ইন্স্যুরেন্স, এগুলো নিয়ে ইন্টারেস্টেড নয়। তার কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণ আলাদা পার্ট। আমরা কেবলমাত্র মার্কেটের পার্টে ফোকাস করতে চাই। মার্কেটের পার্টে ফোকাস করতে চাইলে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ড বলে একটা আছে, এখানে ওই কিছু একটা ডিভিডেন্ড দেখাচ্ছে। আমি যেহেতু স্টক মোটামুটি খুব একটা বেশি লং টার্ম রাখি না, আমি বেশিরভাগ সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করি, সেটা সব মুহূর্তে ওই স্টকটি একেবারে ধরে না থাকলে সব ডিভিডেন্ডগুলো পাওয়া যায় না। সো সেটা একটা ব্যাপার। আর বাকি যেটা, এটা সেল অফ সিকিউরিটিস। ওকে, সেল অফ সিকিউরিটিস আপনি টোটাল কত সেল করেছেন, ঠিক আছে। আর মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যেটা 23-24 যেটা দেখালাম। আর বাকি যেমন এখানে দেখতে পাচ্ছি পারচেজ হয়েছে এই অ্যামাউন্টে, ঠিক আছে। তো একটা কথা বলে রাখি, অনেকের কাছে হয়তো অনেকের মনের মধ্যে কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে যে পারচেজ অফ সিকিউরিটি যে মানে এর ওপরে কোনো ট্যাক্স লাগে কিনা। না, এর ওপরে কোনো ট্যাক্স লাগে না, ঠিক আছে। তো এর ওপরে কোনো ট্যাক্স লাগে না, যত অ্যামাউন্টের ইচ্ছা কিনুন। কিন্তু যখন আপনি সেল করছেন, কোনো সিকিউরিটি সেল করছেন, তখন কিন্তু সেটা কাউন্ট হবে ট্যাক্স দেওয়ার জন্য আর কি। তো সেখানে যদি আপনার লস হয় তাহলে কোনো ট্যাক্স নেই, কিন্তু বেশিরভাগ সময় আমরা কী করি, প্রফিট হলেই আমরা বিক্রি করি। তো প্রফিট হলে সেখানে আবার সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম। শর্ট টার্ম কখন হয়, ধরুন আপনি এই যে 2023-24 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো একটা দিন একটা স্টক সেল করলেন, কিছুটা প্রফিট পেলেন। এবার এটা হিসাব হবে যে ওই স্টকটা আপনি 1 বছর আগে কিনেছিলেন নাকি 1 বছরের মধ্যে কিনেছিলেন। যদি আপনি 1 বছরের মধ্যে কিনেছিলেন স্টকটা, তাহলে কিন্তু সেখানে ট্যাক্স লাগবে কোন হিসেবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে। আর যদি আপনার স্টকটা 1 বছরের বেশি আগে কেনা হয়ে থাকে, তাহলে কিন্তু ট্যাক্সটা আপনার লাগবে লং টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে। এবার এখানে একটু টুইস্ট আছে, যেমন লং টার্ম, ধরুন আপনি একটাই স্টক বিক্রি করলেন এবং সেটা লং টার্ম মানে 1 বছরেরও বেশি আগে কিনেছিলেন, এবং সেখানে আপনি কিছুটা ইনকাম করলেন, তাহলে তাতে কি লং টার্ম ক্যাপিটাল গেইন মানে যেটা 10% সেটাই লাগু হবে? সেখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। সেখানে পুরোটার ওপরে 10% লাগু হবে না। তার কারণ হচ্ছে 1 লাখ ওখান থেকে মাইনাস করে তারপরে সেটা হয়। ফর এক্সাম্পল, আপনি যদি টোটাল লং টার্ম গেইন, আপনার যেটা টোটাল লং টার্ম গেইন সেটা যদি 1 লাখ হয়, এক্স্যাক্টলি 1 লাখ, তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না ক্যাপিটাল গেইনের ওপরে, লং টার্ম ক্যাপিটাল গেইনের ওপরে। আর যদি সেটা ধরুন 1,05,000 হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু মাইনাস 1 লাখ করা হবে, বাকি থাকলো 5,000। সেই বাদ বাকি যে 5,000 তার ওপরেই কিন্তু 10% ট্যাক্স লাগবে। এটা হলো লং টার্মের মানে হিসেব। এটা কিন্তু আগে ছিল, এবারে চেঞ্জ হয়েছে। আর শর্ট টার্ম যেটা ক্যাপিটাল গেইন, সেটা হচ্ছে 1 বছরের মধ্যে, কেনার 1 বছরের মধ্যে আপনি বিক্রি করেছেন, তো সেখানে লাগবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা রেট হচ্ছে 15%। সেখানে কিন্তু কোনো বাদ দেওয়ার কোনো গল্প নেই, যেটা লং টার্মে 1 লাখ বাদ দিয়ে বাকিটাতে ট্যাক্স হিসাব হতো, এখানে কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে কোনো বাদ দেওয়ার কোনো গল্প নেই, পুরোটার ওপরেই ফ্ল্যাট 15% ট্যাক্স লাগবে, ঠিক আছে। তো এখানে সেটা হচ্ছে সেল অফ সিকিউরিটির আন্ডারে যেটা আপনার ইনকাম, সেখানে দুটো ভাগে বিভক্ত হয়ে ঠিক এইভাবে শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইন লাগবে। আর বাকি এখানে এর ওপরে কোনো ট্যাক্স নেই, আপনি যত ইচ্ছা কিনে রাখুন, তার উপরে কিন্তু কোনো ট্যাক্স নেই। তো এই যে আমি 10% বা 15%-এর একটা হিসাব বললাম, মোটামুটি আমার সব মিলিয়ে এটার থেকে এটা এবং এগুলো সব কিছু মিলিয়ে মোটামুটি আমার লেগেছে ওই 2.5 লাখ মতো ট্যাক্স দিতে হয়েছে। এবার এটা হচ্ছে আগের ট্যাক্স স্ট্রাকচারে। এবার নতুন যেটা মানে ট্যাক্সের স্ট্রাকচার এসছে বাজেট 2024-এর পরে, সেটা কিন্তু একটু আলাদা রকম।
তো তার উপরে আমি একটা ডিটেলস পুরো ভিডিও বানাবো, সেখানে সব ধরনের মানে কেস বাই কেস স্টাডি করেও দেখাবো, সব ধরনের মানে ডিটেলস থাকবে এবং ইনফরমেশান থাকবে। তো সেরকমটা আমি ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা বানালে আমি তার লিঙ্কটা কিন্তু এই ভিডিওরই নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি লাইক করুন যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটার আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।